আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগতম আমার EXP টিউটর চ্যানেলে এবং সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম আমাদের যেই পার্ট বাই পার্ট পরিসংখ্যানের যেই অলরেডি 2টা ভিডিও আমার চ্যানেলে চলে গেছে। আজকে পার্ট নাম্বার 3 যেটা আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ আশা করি সবাই আজকে খুবই মজার সাথেই শিখবো ইনশাল্লাহ। দেখেন, পরিসংখ্যানের পার্ট 3-তে আমাদের যে গ্রাফ নিয়ে যে আলোচনা রয়েছে, আমরা জানি আমাদের নবম দশম শ্রেণীতে 3টা গ্রাফ আমাদের অঙ্কন করতে হয়। 1 নম্বর গ্রাফ হচ্ছে বহুভুজ অঙ্কন করতে হয়, 2 নম্বরে হচ্ছে আয়তলেখ এবং 3 নম্বরে হচ্ছে অজীব রেখা। এখন কথা হচ্ছে, আমি অনেকেই আমরা যে প্রবলেমের মধ্যে পড়ি পরীক্ষার সময়, বেশিরভাগ স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, স্যার পরীক্ষার সময় ভুলে যাই, আসলে আমি বাসায় যখন প্র্যাকটিস করি তখন ঠিকই পারি বা বুঝতেছি, কিন্তু পরীক্ষার সময় আমি ভুলে যাই যে স্যার কিভাবে আমি প্র্যাকটিসটা করব বা কিভাবে আমি মনে রাখবো যে বহুভুজ অঙ্কন করার সময় আমি এক্স অক্ষ বরাবর কার মান নিব, ওয়াই অক্ষ বরাবর কার মান নিব, তারপরে আয়তলেখ অঙ্কন করার সময় এক্স অক্ষ বরাবর কার মান নিব, ওয়াই অক্ষ বরাবর কার মান নিব, এই ধরনের সমস্যার সম্মুখীন। এটার জন্য আমি তোমাদের একটা শর্ট সহজে একটা নোটের মতো করে দিচ্ছি, যাতে করে তোমাদের খুব ইজিলি বুঝতে সুবিধা হয় এবং এটা নোট করে রাখলে পরীক্ষার আগে জাস্ট রিভিশন করলেই তোমরা পেরে যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গ্রাফের ছকের নিচে, গ্রাফের ছকের নিচে যে লেখাটা লিখতে হবে, ছকের নিচের যে লেখাটা, সেই লেখাটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমি এখানে একটা লেখা লিখেছি, বাকিগুলোও দেখাই দিব। তবে একটা ফ্রেমে আমরা সবগুলো লেখা মনে রাখবো, কারণ আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মনে রাখা আমাদের জন্য সম্ভব নয়। এই জন্য আমরা একটা লেখা শিখে সবগুলোতে একই প্যাটার্ন ফলো করি। ওকে, আমরা শুরু করি। দেখো, আমাদের বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমরা মনে রাখবো আমাদের এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান নিব। এখানে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান না নিয়ে কিন্তু আমরা শ্রেণী ব্যক্তির নিম্নসীমা অথবা উচ্চসীমা নিয়েও করতে পারি, তবে আমার কাছে মনে হয় সেটা একটু বেশি ঝামেলার। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা শ্রেণী মধ্যমানের মান নিব এক্স অক্ষ বরাবর। এই যে দেখো, আমি সাইডে গ্রাফের মতো করে তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে দেখো, ওয়াই অক্ষ বরাবর আমরা শুধু গণসংখ্যা নিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আসো আয়তলেখ। আয়তলেখটা কিরকম? আয়তলেখে আমরা এক্স অক্ষ বরাবর নিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি? তো এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমি ভিডিওর শেষে একটু ছোট করে দেখিয়ে দিব। আপাতত আমরা আসি এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। এবং অজীব রেখার ক্ষেত্রে যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অজীব রেখার ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা অথবা নিম্ন সীমা, যেমন মনে করো একটা শ্রেণী ব্যক্তি যদি এরকম থাকে, সাপোজ ধরো 71 থেকে 80, এটা যদি একটা শ্রেণী ব্যক্তি থাকে, তুমি চাইলে এই নিম্ন সীমা দিয়েও করতে পারো অথবা উচ্চ সীমা দিয়েও করতে পারো। তবে তোমরা খেয়াল করবা, যদি নিম্ন সীমা দিয়ে করো সেই ক্ষেত্রে এখানে 71 না ধরে 70 ধরে তোমরা করবা, ঠিক আছে? আমি চাইলে শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা উচ্চ সীমা যে কোনোটা দিয়েই করতে পারি, এটা কোনো সমস্যা নাই। এরপরে ওয়াই অক্ষ বরাবর আমরা নিব ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখার ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিব। অজীব রেখাটা হয় আসলে কিরকম? অজীব রেখাটা আমি যদি এগুলোকে গ্রাফে সংজ্ঞায়িত করি, অজীব রেখা আসলে হয় এরকম। প্রথম 5 ঘর আমরা ফাঁকা রাখলে অজীব রেখা মূলত হয় এরকম বাড়তে থাকে, বাড়তেই থাকে। মূলত সে আর কখনোই নিচে নামে না। অজীব রেখা হচ্ছে এমন রেখা যে শুধু বাড়তেই থাকে, সে কখনো কি হয় না, নিচে নামে না, এরকম। এই কারণেই ক্রমযোজিত গণসংখ্যা নেওয়া হয়। আয়তলেখকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই, তাহলে আয়তলেখের চিত্রগুলো হয় এরকম। আমি বলে থাকি যে আমরা যদি ঢাকা শহরে, আমাদের যেই শহর ঢাকা, যেই শহরে আমরা বসবাস করি, এই শহরে বিল্ডিংয়ের যেই রেখা চিত্রায়িত করলে যেরকম হয়, আমি আসলে বলে থাকি যে আয়তলেখটা আসলে চিত্রটা এরকম হয়। তাহলে আয়তলেখের চিত্রটা হয় আসলে এইরকম। আর বহুভুজের চিত্রটা আসলে কিরকম হয়? আমি যদি বহুভুজের কথা বলি, আমি বলি যে বহুভুজের চিত্রটা হয় হচ্ছে পাহাড় পর্বতের যেই উচ্চ শৃঙ্গ বা যেই আমরা যদি বলে থাকি পাহাড় পর্বতের মতো চিত্র আসলে বহুভুজের চিত্রগুলো দেখতে এরকম হয়। যদি আমরা বলি পাহাড়ের সাথে তুলনা করি, দেখো এটা কিন্তু অনেকটা দেখতে পাহাড়ের মতো লাগতেছে। যাই হোক, পাহাড় আর কি।
এটা হচ্ছে বহুভুজের চিত্র, এটা হচ্ছে আয়তলেখ, এটা হচ্ছে অজীব রেখা। আশা করি আমরা বুঝতে পারতেছি যে আমাদের বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখার ক্ষেত্রে আমরা কি কি ভাবে মান নিব এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। ওকে, এইবারে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ছকের নিচে কি লিখব। এটা নিয়ে অনেকের অনেক সমস্যা দেখা দেয়। আমি একটা প্যাটার্ন আগে এখানে লিখেছি, সবাই একটু খেয়াল করো, আমি আর বাকি তিনটাও লিখে দিব এই একটা থেকেই। আচ্ছা, আগে একটু বুঝি আমরা কি কি লিখেছি। প্রথমে আমি বলেছি ছক কাগজে এক্স এবং ওয়াই অক্ষ, ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ এবং মূলবিন্দু ও চিহ্নিত করি। আচ্ছা, লাইক আমরা একটা গ্রাফ যদি এইভাবে চিন্তা করি, এই যে দেখো আমরা একটা গ্রাফ যদি এইভাবে চিন্তা করি, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা সবসময় চেষ্টা করব পরিসংখ্যানের গ্রাফের ক্ষেত্রে এক সাইড হয়ে, মানে বাম দিকে আগায়া আমরা এই গ্রাফটা নেওয়ার। এখানে আমরা এটাকে মূলবিন্দু কাউন্ট করব, এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ চিহ্নিত করি। ওকে, এরপরে মূল বিন্দু থেকে প্রথম 5 গড় ভাঙা অংশ চিহ্নিত করে, আমি দেখেছো এখানে এই যে ভাঙা অংশ চিহ্নিত দিয়েছি, প্রথম 5 গড়, তুমি অলওয়েজ মূল বিন্দু থেকে প্রথম 5 গড় এরকম ভাঙা অংশ চিহ্নিত করবা। এই মনে রাখবা, এই 5 গড়ে কখনোই তোমরা মান বসাবা না, কারণ এটা এই 5 গড়, প্রথম 5 গড় এটা ফাঁকা রাখতে হয়, এটা আমাদের একটা গ্রাফের ক্ষেত্রে একটা জেনারেল রুলস। তো এখন আমি যদি বলি যে এই 5 গড় আমরা ফাঁকা রাখলাম, আচ্ছা এই পর্যন্ত প্রত্যেক গ্রাফের লেখার ক্ষেত্রে, সেটা বহুভুজ হোক, আয়তলেখ হোক, অজীব রেখা হোক, সেম লেখা। ওকে, এরপরে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক গড় সমান 2 একক। স্যার আপনি কেন এক গড় সমান 2 একক ধরে লিখলেন? আমি কি স্যার এক গড় সমান 1 একক বলতে পারি না? পারি স্যার, কিন্তু আমি কেন বলেছি, আমাদের এসএসসি পরীক্ষায় এবং আমাদের স্কুল কলেজের বা স্কুলের অথবা আমরা যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানের পরীক্ষার সময় আমাদের যেই ছোট সাইজের একটা গ্রাফ দেওয়া হয়, অনেক সময় দেখা যায় আমাদের উপাত্তগুলো এত বেশি থাকে যে সেটা আমরা এক গড় করে ধরলে এক্স অক্ষ বরাবর আমাদের যেই সীমানা বা গ্রাফে যেই জায়গা থাকে সেই জায়গাতে আমরা পরিপূর্ণভাবে করতে পারি না। সেই জন্য আমি যদি এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক গড় সমান 2 একক বিবেচনা করি, দ্যাট মিনস আমি এক্স অক্ষ বরাবর 5 গড় আগানো, মানে আমাদের আমরা যেই এই যে তথ্যগুলো যেখান থেকে নিচ্ছি, যে যেমন শ্রেণী মধ্যমান বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেটাই বলি না কেন, আমাদের এক্স অক্ষ বরাবর এখান এই ছক কাগজ থেকে 5 গড় আগানো মানে ওইখান থেকে 10 বোঝানো হবে। দ্যাট মিনস ধরো যদি শ্রেণী ব্যবধান 10 করে হয়, সাপোজ ধরো আমি এখানে শ্রেণী মধ্যমান ধরলাম প্রথমে 35.5, এর পরেরটা ধরলাম 45.5, তার মানে এখানে এইচ এর মান 10, এখানে এইচ এর মান কত? 10। তো আমি যদি এইটা ধরলাম প্রথম 5 গড়, এটা তো ফাঁকা রাখলাম, দ্বিতীয় 5 গড় এটা, তৃতীয় 5 গড় এটা, তো আমি তখন এখানে 35.5, এখানে দিব 45.5। কিন্তু ব্যাপারটা খেয়াল করো, এখানে কিন্তু গ্রাফিক্যালি বা গ্রাফে 5 গড় ব্যবধান, কিন্তু আমার মানের দিক থেকে 10 গড় হয়ে যাবে, কারণ আমি 1 গড় সমান 2 একক বিবেচনা করেছি। তাহলে আমার জন্য জায়গা ছোট হয়ে গেল। আমি যদি এখানে 35.5 এরপরে এখানে এসে যদি 45.5 লিখতাম, তাহলে আমার গ্রাফে সম্পূর্ণ জায়গা দিতে পারতাম না। আমি আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক গড় সমান 2 একক, এটা আমরা সকল ক্ষেত্রেই ধরতে পারবো। এইটা ধরাটাই আমাদের জন্য সব থেকে নিরাপদ, সেফ। আমাদের যদি জায়গা থাকেও, তাও যদি আমি প্রত্যেক এক গড় সমান 2 একক লিখি, তাতে কোনো প্রবলেম নাই, এটার জন্য আমাদের কোনো নাম্বার কাটা যাবে না, এবং আমি মনে করি এটা সব থেকে নিরাপদ, যেহেতু আমার গ্রাফে জায়গা কম থাকে। এরপরে আসি ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক গড় সমান 1 একক। এখন ওয়াই অক্ষ বরাবর যেটা হয়, ওয়াই অক্ষ বরাবর আমাদের ম্যাক্সিমাম সময় পর্যাপ্ত জায়গা থাকে, কারণ আমাদের গণসংখ্যাগুলো সর্বোচ্চ 10, 20, 25, 30, 35 এর বেশি আসলে হয় না, আসলে নর্মালি 30-35 এর বেশি নর্মালি খুব কম আসে। তো আমাদের এই ওয়াই অক্ষ বরাবর 30-35 গড় কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো সেই ক্ষেত্রে আমি আশা করি যে আমাদের প্রবলেম হয় না। সেই ক্ষেত্রে আমরা এখানে 5, এখানে 10, এখানে 15, এখানে 20, এইভাবে করে আগাইতে থাকবো, মানে এক এক গড় করেই আমরা ধরবো। এই জন্য আমরা লিখে নিয়েছি প্রতি ক্ষুদ্রতম এক গড় সমান 1 একক বিবেচনা করে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান। এই যে আমি বহুভুজের ক্ষেত্রে আগেই বলেছিলাম, এক্স অক্ষ বরাবর আমরা কার মান নিব? শ্রেণী মধ্যমান, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব। সেটাই বলেছি, এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার মান নিয়ে বহুভুজ অঙ্কন করা হলো। স্যার এখান থেকে এতটুকু লেখা যদি আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি ছকের নিচে, এনাফ। ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা বলো, তোমাদের স্কুলের পরীক্ষা বলো বা প্রতিষ্ঠানের পরীক্ষা বলো, ইনশাআল্লাহ যথেষ্ট। এবং এতটুকুই তুমি এই স্ট্যান্ডার্ডে লেখো, একটা লেখা শেখো। আমার সবসময় থিওরি হচ্ছে সবসময় পড়ালেখা করবা কৌশল,
হ্যাঁ, আমরা অনেক কিছু মনে রাখবো না। ম্যাথ এমন না যে শুধু মুখস্থ করবো, হ্যাঁ বেশি বেশি করবো, না ব্যাপারটা এরকম না। ম্যাথ হচ্ছে তুমি একটা নিয়ম শিখবা, নিয়ম শিখে ওই নিয়মকে তুমি একাধিক জায়গায় অ্যাপ্লাই করবে, এটাই হচ্ছে আমার থিওরি। যেমন আমার কথা হচ্ছে আমি একটা নিয়ম শিখবো, একটা লেখা শিখবো, সেগুলো আমি সব জায়গায় অ্যাপ্লাই করবো। আমি তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিয়ম শিখবো না। তো দেখো আমরা সবগুলোতে একই লেখা। এবারে আমি যদি বহুভুজ না বলে আয়তলেখ বলি, পার্থক্যটা কি কি হবে সবাই একটু নোট ডাউন প্লিজ। আয়তলেখ হলে ব্যাপারটা কেমন হবে স্যার? লেখাটা কি খুব পরিবর্তন হয়ে যাবে, বা আমরা কি তখন একেবারে সম্পূর্ণ নতুন কিছু করব? আমি বলেছিলাম এখান থেকে ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ এবং মূলবিন্দু চিহ্নিত করি, মূলবিন্দু থেকে প্রথম 5 ঘর ভাঙা অংশ চিহ্নিত করি, প্রত্যেকটার জন্য সেম, ওকে চেঞ্জ নাই। এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 1 ঘর সমান 2 একক, এটাও সেম। ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 একক, এটাও সেম, কারণ এখানেও আমাদের গণসংখ্যা লাগতেছে আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো গণসংখ্যার ব্যাপারে এখানে আমাদের কোনো চেঞ্জ নাই। এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান, স্যার এই যে আমি আবার এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান নিচ্ছি না, খেয়াল করো আমার পরিবর্তনটা কোন জায়গাতে। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আমি অন্য কালার দিয়ে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাই, স্যার দেখেন ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার মান নিয়ে বহুভুজের জায়গাতে আমাদের লিখতে হবে আয়তলেখ। এবার আমার প্রশ্ন তোমাদের কাছে, আমি আগের লেখাটার সাথে এই লেখাটার কি কি পরিবর্তন করেছি? সবাই একটু রেড কালি বা রেড কালারের দিকে যদি একটু নোটিস করো, মাত্র 2টা জায়গাতে পরিবর্তন হয়েছে, বাকি লেখা পুরাটাই সেম টু সেম। তাহলে স্যার আপনি একটা লেখা শিখবেন, সবগুলোতে অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার। এবারে আসি আমি অজীব রেখার ক্ষেত্রে স্যার লেখাটা কেমন হবে। অজীব রেখার ক্ষেত্রে লেখাটা কিরকম হবে? এই ক্ষেত্রেও আমি যদি লেখাটা আমি অজীব রেখা লিখি, স্যার এই পর্যন্ত সবার জন্য সেম, এবং এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 1 ঘর সমান 2 একক, এটাও সেম। এই ক্ষেত্রে একটু প্রবলেম আছে, ওয়াই অক্ষ বরাবর একটু প্রবলেম আছে, কারণ আমাদের ওয়াই অক্ষ বরাবর এবার ক্রমযোজিত গণসংখ্যা চলে আসছে। আর আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যাগুলো হয় হচ্ছে যোগফল আকারে, আমরা এটা বের করা পূর্ববর্তী পার্টে শিখেছি। তো সেই ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ম্যাক্সিমাম সময় 50, 60 বা এরও বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষ বরাবর কিন্তু এবার আর জায়গা থাকছে না, এবার আর ওয়াই অক্ষ বরাবর আমাদের জায়গা থাকছে না, এই জায়গাটাতে একটু পরিবর্তন করতে হবে। ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 1 ঘর সমান, এখানেও আমাকে কি করতে হবে? 2 একক বিবেচনা করতে হবে। এইটা কিন্তু অজীব রেখার একটা পরিবর্তন। অজীব রেখার ক্ষেত্রে এটা এবং এটা দুইটাই আমরা ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 2 একক বিবেচনা করে এক্স অক্ষ বরাবর কার মান নিব জানি? এবারে আমি এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা অথবা নিম্ন সীমা, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি এখানে উচ্চ সীমা দিয়ে বললাম। তাহলে শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা, আমরা এটাকে শ্রেণীর উচ্চ সীমা বললেও হয়ে যায়, ব্যক্তি বলা লাগে না। শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার জায়গাতে স্যার এবার কি অ্যাড হবে? ক্রমযোজিত গণসংখ্যা। স্যার আমি ক্রম গণসংখ্যা দিয়ে বুঝাচ্ছি, ক্রমযোজিত আপনারা বুঝে নেবেন। তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার মান নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। স্যার একটু লাল জায়গা, লাল রেড কালারটা একটু নোটিস করেন। 1, 2, 3, 4, 4টা জায়গাতে পরিবর্তন এসছে। কয়টা জায়গাতে? 4টা জায়গাতে। ওয়াই অক্ষ বরাবর 2 একক, এক্স অক্ষ এই পরিবর্তন দুইটা তো স্বাভাবিক, এক্স এবং ওয়াই অক্ষের, হ্যাঁ, যে শ্রেণী উচ্চ সীমা অথবা নিম্ন সীমা, ওয়াই অক্ষ বরাবর জাস্ট ক্রমযোজিত গণসংখ্যার মান এবং অজীব রেখা অঙ্কন করি। স্যার দেখেন আমরা কিভাবে একটা লেখা থেকে 3টা গ্রাফের লেখাটা শিখে ফেললাম খুব সহজে। হ্যাঁ, আর গ্রাফ নিয়ে আলোচনা তো এখানে আমরা আগেই করে ফেলেছি। হ্যাঁ, আমি আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছো। হ্যাঁ, কারো প্রবলেম যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। এরপরে আসি খুব গুরুত্বপূর্ণ পার্ট স্যার, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা নিয়ে একটু আলোচনা। আমি খুব সহজে এটা নিয়ে একটু আলোচনা করতেছি। সাপোজ ধরো আমাকে একটা এক্সাম্পল দেওয়া আছে পরীক্ষার হলে, সাপোজ ধরো এরকম এক্সাম্পল, আমি দেখলেই তোমরা বুঝতে পারবা।
যে এক্সাম্পলটা কি, ধরো মনে করো শ্রেণী, আমি দেখো 2-3টা দিয়ে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবা, জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য। শ্রেণী ব্যক্তি এখানে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এখানে ধরো গণসংখ্যা। আমি এটা জাস্ট তোমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শেখানোর জন্য। যেমন আমাদের যখন আয়তলেখ অঙ্কন করতে হবে তখন আমাদের এই 3টা কলামের বক্স লাগবে, এই বক্সটা লাগবে যার কলাম নাম্বার থাকবে 3টা। সেটা কি শ্রেণী ব্যক্তি, দুঃখিত শ্রেণী না, শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। সাপোজ ধরো আমাদের শ্রেণীটা ছিল 51 থেকে 60, তারপরে ধরো 61 থেকে 70, তারপরে আর একটা দেখাই ধরো 71 থেকে 80, সাপোজ এরকম ভাবে চলতেছে আর কি। তো এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করবো কিভাবে, খুবই সহজ, খুবই ইজি। আচ্ছা 51 থেকে 60 আমাদের এইচ এর মান কত বা শ্রেণী ব্যবধান কত, 10। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার রুলস হচ্ছে, খুব মনোযোগ দাও, এটাকে বলা হয় শ্রেণীর নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 কমবে, যদি 51 বা 51 থেকে 0.5 কমে সেটা হলো 50.5। যেই 0.5 তুমি কমাইলা, এটা তো কমাই ফেলছো, আমরা জানি ম্যাথ সবসময় সমতা পছন্দ করে, তুমি এখান থেকে 0.5 কমাই ফেলছো, তার মানে কি এখন শ্রেণী ব্যবধান কিন্তু আর 10 নাই, কমে গেছে না? তাহলে তুমি যতটুকু কমাইছো ঠিক উচ্চ সীমা থেকে আবার ততটুকু পরিমাণই বাড়ায় দাও। উচ্চ সীমাতে আগে ছিল 60, এখন হয়ে গেল 60.5, মানে তুমি যেটা কমাইলা সেটা আবার বাড়ায় ফেললা, তাহলে স্যার ব্যালেন্স হইলো। জি স্যার, এখানেও শ্রেণী ব্যবধান 10ই আছে। ওকে, এরপরে এটার ক্ষেত্রে ওই সেম কথা, নিম্ন সীমা থেকে 0.5 কমবে, উচ্চ সীমা থেকে 0.5 বাড়বে। এটার ক্ষেত্রেও সেম স্যার, নিম্ন সীমা থেকে 0.5 কমবে, উচ্চ সীমা থেকে 0.5 বাড়বে। স্যার এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে পারি বা বের করব। স্যার মজার ব্যাপার কি জানেন, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই খেয়াল করবেন এই যে মানগুলো সেম থাকে, আর এই মানগুলো সেম থাকার কারণে যেমন এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে করে প্রত্যেকটাই, মানে এই প্রথম ঘরের শেষের মান দ্বিতীয় ঘরের শুরুর মান সেম, মানে প্রত্যেক ঘরের শেষের মান পরবর্তী ঘরের শুরুর মান সেম, এইভাবেই চলতে থাকে। এইভাবে চলতে থাকার কারণে অবিচ্ছিন্ন এই আয়তলেখের গ্রাফটা আসলে এইভাবে হয়, একটার সাথে একটা লেগে থাকে, যেটা আমাদের এই বাকি দুইটার ক্ষেত্রে হয় না। ব্যাপারটা ক্লিয়ার? আর এখানে গণসংখ্যা তো যে কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। আমি আশা করি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করা, তারপরে হচ্ছে বহুভুজ আয়তলেখ এবং অজীব রেখা এর গ্রাফে কি কি লাগতেছে, গ্রাফের নিচের লেখা, সবাই তোমরা ক্লিয়ার। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকার হবে বা উপকৃত বা ইনফরমেটিভ একটা ভিডিও হবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিও আর লং করবো না। সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবা, এবং আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে বা আমার বোঝানোর টেকনিক তোমাদের কেমন লাগে বা তোমরা কিরকম বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবা। ইনশাআল্লাহ আরো নতুন নতুন জটিল সমস্যাকে সহজ করার নিয়তে এবং তোমাদের বোঝার সুবিধার জন্য ইনশাআল্লাহ আরো নতুন নতুন ভিডিও আসবে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।